আসসালামু আলাইকুম। তাজমহলের টুরিস্ট গাইড হিসেবে কাজ করত বিষ্ণু দাস নামের এই লোকটি। 3 পুরুষ ধরে তারা এই কাজ করে জীবিকা নির্বাহ করছিল। ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার মোটামুটি সুখেই কাটছিল দিন। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন তার বাবার একটা ডায়েরি তার হাতে পড়ে। সে জানতে পারে যে তার বাবা তাজমহল নিয়ে রিসার্চ করছিল, আর তার রিসার্চে বেরিয়ে আসে তাজমহলের এক অজানা ইতিহাস। সে দাবি করে যে তাজমহল সম্রাট শাহজাহানের তৈরি নয়, বড় এটি প্রাচীন মন্দির ছিল। এই দাবি করে সে কোর্টে রিট পিটিশনও দায়ের করে। সে কি কোর্টে এটি প্রমাণ করতে পারবে যে তাজমহল প্রাচীন মন্দির ছিল? এমন এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া মুভি দ্য তাজ স্টোরি। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় 1959 সাল থেকে। মিস্টার রাও যশোপতির নেতৃত্বে একজন আর্কিওলজিস্ট তাজমহলের ভেতরে কিছু সংস্কার কাজ করছিল। তখন তারা তাজমহলের ভেতরে 22টি কামরা বন্ধ দেখতে পায়। এই কামরাগুলো খোলা সরকার থেকে নিষিদ্ধ ছিল। মিস্টার রাও দেখে যে 22টি রুমের একটি রুমের ইট খুলে পড়ে গেছে। সেই ফাঁকা দিয়ে ভেতরে তাকিয়ে মিস্টার রাও একেবারে শকড হয়ে যায়। সে ভেতরে এমন কিছু দেখে যা বদলে দিতে পারে তাজমহলের ইতিহাস। যাই হোক, সিন এখানে কাট হয় আর সিন চলে যায় 2023 সালে। আমাদের বিষ্ণু দাস নামের এই লোকটিকে দেখানো হয়। বিষ্ণু দাস তাজমহলে গাইড হিসেবে কাজ করে, অর্থাৎ তার কাজ হচ্ছে এখানে আসা দর্শনার্থীদের তাজমহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো আর তার ইতিহাস বলা। বিষ্ণু দাস প্রায় 25 বছর ধরে এখানে গাইডের কাজ করে। তার ছেলেও এখানে গাইডের কাজ করে। এমনকি বিষ্ণু দাসের বাবা মহেন্দ্র দাসও এই কাজ করত। বিষ্ণু দাস তাজমহলের সবকিছু খুব ভালোভাবে জানতো, এজন্য সে টুরিস্টদের অনেক ভালো করে সবকিছু দেখাতে পারত। বিষ্ণু দাস অনেক সৎ লোক ছিল। অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সে টুরিস্টদের কাছ থেকে 300 টাকার বেশি 1 টাকাও নিত না, যেখানে অন্যরা সুযোগ পেলে কোনো কোনো টুরিস্টদের কাছ থেকে 2-3 হাজার টাকাও মেরে দিত। এজন্য বিষ্ণু দাসের ছেলে প্রায় তার সাথে রাগারাগি করত, কারণ এই দুর্মূল্যের বাজারে এমন করলে চলবে কি করে। কিন্তু বিষ্ণু দাস তার সততায় অটল ছিল। এখানে যারা টুরিস্ট গাইড হিসেবে কাজ করে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। সামনে এই অ্যাসোসিয়েশনের নির্বাচন। বিষ্ণু দাস ঠিক করে যে সে এবার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবে। অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট ওসমান নামের এই লোকটি। ওসমান জানতো যে বিষ্ণু দাস নির্বাচন করলে সে নিশ্চিত জিতে যাবে, কারণ তার ইমেজ অনেক ক্লিন। সবাই তাকে অনেক পছন্দও করে। সবার সাথে বিষ্ণু দাসের খুব ভালো সম্পর্ক আছে। এজন্য ওসমান একদিন বিষ্ণু দাসের সাথে দেখা করে তাকে নিষেধ করে যে সে যেন নির্বাচন না করে। কিন্তু বিষ্ণু দাস তাকে বলে যে তুমি তো অনেক বছর ধরে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছো, কিন্তু তুমি গাইডদের জন্য কিছুই করতে পারোনি। তুমি যা করনি আমি নির্বাচনে জিততে পারলে তা করব। আমি গাইডদের নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। ওসমানের নিষেধ উপেক্ষা করে বিষ্ণু দাস তার ছেলেকে সাথে নিয়ে নির্বাচনের নমিনেশন পেপার আনতে যায়। এজন্য ওসমান বিষ্ণু দাসের সাথে অনেক রেগে ছিল। কিন্তু বিষ্ণু দাস নির্বাচনের প্রচারণায় নেমে যায়। তার বিশ্বাস যে সে খুব ভালোভাবে নির্বাচনে প্রেসিডেন্ট পদে জিতে যাবে। একদিন মহিমা নামের একজন সাংবাদিক বিষ্ণু দাসের ইন্টারভিউ নিতে আসে। মহিমা তাজমহলের উপর একটি ডকুমেন্টারি তৈরি করছিল। এজন্য সে বিষ্ণু দাসের কাছ থেকে তাজমহলের ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নেয়। এক পর্যায়ে মহিমা বিষ্ণু দাসকে বলে যে শুনেছি 1959 সালের দিকে একবার কেউ একজন তাজমহলের কার্বন ডেটিং করেছিল। মহেন্দ্র নামের একজন তখন তাজমহলের ভেতরে বন্ধ থাকা দরজা খোলার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, কিন্তু কোনো রহস্যময় কারণে দরজা খোলা সম্ভব হয়নি। এ ব্যাপারে আপনি কি জানেন? একথা শুনে বিষ্ণু দাস অনেক উদাস হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মহেন্দ্র দাস আসলে বিষ্ণু দাসের পিতা ছিল। মহেন্দ্র এখানে গাইডের কাজ করত। এর পাশাপাশি সে তাজমহল নিয়ে রিসার্চ করছিল। সে তাজমহল সম্পর্কে এমন কিছু সত্য সংগ্রহ করেছিল যা বদলে দিতে পারত পুরো ইতিহাস। সে সরকারের কাছে এখানে থাকা 22টি বন্ধ দরজা খোলার আবেদন করে, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, তার উপর শুরু হয় নানা নির্যাতন। এক পর্যায়ে বিভিন্ন পক্ষের চাপে মহেন্দ্র দাস আত্মহত্যা করতে বাধ্য হয়। তখন বিষ্ণু দাসের বয়স ছিল 12 বছর। সে নিজ চোখে তার বাবার ফাঁসিতে ঝুলে থাকা মৃতদেহ দেখেছিল। সিন প্রেজেন্টে ফিরে আসে। ছোটবেলার স্মৃতি মনে করে বিষ্ণু দাস অনেক কষ্ট পায়। বিষ্ণু দাস তার বাবার লেখা ডায়েরি থেকে এসব ব্যাপারে অনেক কিছু জেনেছে। সে নিজেও তাজমহলের ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করেছে। একদিন বিষ্ণু দাস তার কিছু বন্ধুর সাথে দেখা করে। তারা সবাই মিলে সেখানে মদ পান করছিল। কথায় কথায় বিষ্ণু দাস তার বন্ধুদের বলে, কেমন হবে যদি শুনো যে তাজমহল আসলে কোনো সমাধি নয়, বরং প্রাচীর মন্দির ছিল। আমাদের পূর্বপুরুষরা যে প্রশ্ন তুলেছিল সে প্রশ্ন আমাদেরও তোলা উচিত। আমার দৃঢ় বিশ্বাস যে তাজমহলের জায়গায় আগে মন্দির ছিল। মুঘল সম্রাট শাহজাহান সেই মন্দিরকে রেনোভেশন করে আজকের এই তাজমহল তৈরি করেছে। এটি শুনে বিষ্ণু দাসের একজন বন্ধু তার কাছে এসে বলে, ভাই, যে তাজমহল আমাদের রুটি রুজির ব্যবস্থা করছে তার উপর আমাদের প্রশ্ন তোলা ঠিক নয়। বিষ্ণু দাস তখন বলে, রুটি রুজির ব্যবস্থা করছে বলে আমরা সত্যি ইতিহাস জানবো না? এটিও তো ঠিক নয়। পরদিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিষ্ণু দাসকে তার অফিসে ডাকে, কারণ কাল যখন বিষ্ণু দাস কথা বলছিল তখন কেউ একজন ভিডিও
ভিডিও করে সে ভিডিও প্রেসিডেন্টকে পাঠিয়েছে। এজন্য অ্যাসোসিয়েশনের বাইরে সবাই বিষ্ণু দাস মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল। প্রেসিডেন্টের কাছে গেলে প্রেসিডেন্ট বিষ্ণু দাসকে বলে, তুমি এই ভিডিওতে যা বলেছ তা তাজমহলের ইতিহাস ও আইন বিরোধী। তোমার কারণে এখানে আসা টুরিস্টরা মিসগাইড হতে পারে। এজন্য তোমাকে অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হচ্ছে। অফিস থেকে বেরিয়ে আসলে উত্তেজিত কিছু লোক বিষ্ণু দাসের মুখে কালি মেখে দেয়, যেন সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। উপরন্তু অ্যাসোসিয়েশন থেকে বিষ্ণু দাসের ছেলে অবিনাশকে বহিষ্কার করা হয়। সরাসরি না বললেও কথাবার্তায় তারা বুঝিয়ে দেয় যে বিষ্ণু দাস বা অবিনাশ যেন ঘর থেকে বেশি বের না হয়, যে কোনো সময় তাদের সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। এই সবের জন্য বিষ্ণু দাস অনেক ভেঙে পড়ে, কিন্তু সে একটা ডিসিশন নেয়। সে সিদ্ধান্ত নেয় যে তার বাবা যা জানতে চেয়েছিল তা এবার সে সবার সামনে উন্মোচন করে ছাড়বে। তাজমহলের বন্ধ 22 কামরার ভেতরে কি রহস্য লুকিয়ে আছে এবার সে তা বের করবেই। এই জন্য বিষ্ণু দাস সিদ্ধান্ত নেয় যে সে এবার হাইকোর্টে এ বিষয়ে PIL বা রিট পিটিশন দায়ের করবে, যাতে সরকার বাধ্য হয় তাজমহলের সঠিক ইতিহাস পুনরুদ্ধার করতে। তার তো হারানোর কিছু নেই, কিন্তু তার পাবার অনেক কিছু আছে। এই জন্য বিষ্ণু দাস শশীকান্ত নামে একজন উকিলের সাথে দেখা করে। সে শশীকান্তের সাথে দেখা করে তাকে জানায় যে সে তাজমহলের রহস্য উন্মোচনের জন্য কোর্টে রিট করতে চায়। শশীকান্ত তাকে বলে যে কাজটা অত সহজ নয়। তোমার আগে অনেকেই কোর্টে মামলাও রিট করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই সলিড এভিডেন্সের অভাবে কোর্ট থেকে তা খারিজ হয়ে গিয়েছে। তোমাকে কোর্টে যাবার আগে অবশ্যই সলিড প্রমাণাদি সংগ্রহ করতে হবে, তারপরে আমরা কোর্টে মামলার কথা চিন্তা করতে পারবো। এরপর বিষ্ণু দাস নানা সোর্স থেকে তাজমহলের ব্যাপারে প্রমাণাদি সংগ্রহ করা শুরু করে। সে তার বাবার বন্ধুর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণও পায়। কিন্তু শশীকান্ত যখন মামলা করার প্রস্তুতি নিচ্ছিল, একদিন রাতে কেউ তার কুকুরটিকে গুলি করে মেরে ফেলে আর দরজার কাছে একটি চিঠি ফেলে যায় যে সে যদি বিষ্ণু দাসের কথা মতো মামলা করে তবে তার অবস্থাও ঠিক কুকুরটির মতোই হবে। এই ঘটনার পর শশীকান্ত অনেক ভয় পেয়ে যায়। সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে। পরদিন সে বিষ্ণু দাসের সাথে দেখা করে তাকে জানায় যে তার পক্ষে এই মামলায় লড়া সম্ভব নয়, তবে তার কাছে এই মামলায় লড়াই করার মতো যথেষ্ট এভিডেন্স আছে। কোনো উকিল ছাড়াই বিষ্ণু দাস নিজেই কেস লড়তে পারবে। এটি জানার পর বিষ্ণু দাস কিছুটা হতাশ হলেও অবশেষে সে নিজেই কেস লড়ার সিদ্ধান্ত নেয়। কোর্টে রিট পিটিশন ফাইল করার দিন কোর্টের বাইরে অনেক লোক বিষ্ণু দাসের নামে মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। সবকিছু উপেক্ষা করে বিষ্ণু দাস অবশেষে কোর্টে পিটিশন ফাইল করে। কোর্টে বিষ্ণু দাসের প্রতিপক্ষ উকিল ছিল রাশেদ খান। রাশেদ খান খুব আত্মবিশ্বাসী ছিল যে বরাবরের মতো এবারও মামলাটি খারিজ হয়ে যাবে। কোর্ট প্রথমে বিষ্ণু দাসকে তার অভিযোগের ব্যাপারে বলতে বললে বিষ্ণু দাস তার মামলার পক্ষে যুক্তি উপস্থাপন করতে শুরু করে। সে প্রথমে কিছু আর্কিওলজিস্টদের তোলা ছবি দেখিয়ে কোর্টকে বলে যে তাজমহলে যে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিল এই ইতিহাস সত্যি নয়। এই মহলটি কোনো প্রাচীন হিন্দু রাজার ছিল। শাহজাহান এটিকে রেনোভেশন করে এটিকে সমাধি হিসেবে প্রচার করেছে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা বোর্ড বিভিন্ন ক্লাসের বই এই তাজমহলকে শাহজাহানের নির্মাণ করা মহল হিসেবে বর্ণনা করেছে। এই ইতিহাস মিথ্যে। তৃতীয়ত, তাজমহলের ভেতরে যে 22টি বন্ধ দরজা আছে তা খুলতে সরকার বাধা দিচ্ছে। কি আছে এই 22 কামরার ভেতরে তা জানার অধিকার সব মানুষের আছে। এগুলো খুললে হয়তো অনেক ইতিহাস বদলে যাবে। বিষ্ণু দাসের আর্গুমেন্ট শুনে কোর্ট বিষ্ণু দাসকে তার আর্গুমেন্টের সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে বলে। বিষ্ণু দাস কোর্টকে বলে তাজমহলের বাইরের করিডোরে অনেকগুলো কামরা আছে, সেখানে মিউজিক রুম, কিচেন, গেস্ট রুম, এমনকি গোশালাও আছে। একটি সমাধিতে এসব থাকার কোনো কারণ নেই। সমাধিতে কেউ থাকার, গান শোনার বা রান্না বান্না করার জন্য আসে না। দ্বিতীয়ত, তাজমহলের গম্বুজের উপরে যদি আমরা তাকাই তবে সেখানে কলস, নারিকেল ও একটা অর্ধযন্ত্র দেখতে পাই। সবকিছু মিলে এটি দেখতে অবিকল ত্রিশূলের মতো, আর ত্রিশূল হিন্দুদের চিহ্ন। একজন মুসলিম রাজা নিশ্চয়ই এতগুলো সনাতনী চিহ্ন যুক্ত করে কোনো স্থাপনা তৈরি করবে না। যাই হোক, কোর্ট বিষ্ণু দাসের আর্গুমেন্ট শোনার পর এই রিট অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কোর্ট ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল বোর্ড, শিক্ষা বোর্ড ও সরকারকে নোটিশ পাঠায় যে তারা যেন তাজমহল সম্পর্কিত সব ডকুমেন্টস নিয়ে পরবর্তী শুনানির দিন কোর্টে হাজির থাকে। শেষ পর্যন্ত ইন্ডিয়ার ইতিহাসে প্রথমবার এ সম্পর্কিত একটি রিট কোর্টে অ্যাকসেপ্ট হয়। এটি তো অনেক বড় একটি ব্যাপার ছিল, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার ছিল সব প্রতিকূলতার সামলে কোর্টে তার দাবি প্রমাণ করা। পরবর্তী শুনানির দিন কোর্টের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কল্পনা নামের এই কর্মকর্তাকে কোর্টে ডাকা হয়। তাজমহলের ইতিহাস পাঠ্যপুস্তকে কিভাবে পড়ানো হয় কল্পনা তা কোর্টের সামনে উপস্থাপন করে। বিষ্ণু দাস তখন কল্পনাকে প্রশ্ন তোলে যে পাঠ্যপুস্তকে মোগল রাজাদের ইতিহাস যেভাবে পড়ানো হয় সেভাবে ভারতের হিন্দু রাজাদের ইতিহাস পড়ানো হয় না কেন? নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে খুন করেছিল। আমরা সবাই জানি যে সে একজন সনাতনী সম্প্রদায়ের লোক ছিল। তার সম্পর্কে আমরা বিস্তারিত সব জানি। তো ভারতীয় সভ্যতায় এমন অনেক হিন্দু রাজা ছিল যাদের অবদান অনেক বেশি, কিন্তু তাদের সম্পর্কে আমরা জানি না। পাঠ্যপুস্তকেও তাদের কোনো ইতিহাস থাকে না।
না। কি দোষ তাদের? বিষ্ণু দাসের এরকম প্রশ্ন শুনে কল্পনা মাথা নিচু করে চুপ করে থাকে। পরের সিনে আমরা দেখি যে অবিনাশের ছেলের স্কুল থেকে তাকে ডাকা হয়েছে। অবিনাশ স্কুলে আসলে হেডমিস অবিনাশকে বলে যে আপনার ছেলে ক্লাসে অন্য বাচ্চাদেরকে বলছে যে তাজমহল কোনো সমাধি নয়, বরং একটি মন্দির। এতে অন্য বাচ্চারা মিসগাইড হচ্ছে। আমাদের বইয়ে যা লেখা আছে আমাদের তাই পড়াতে হবে। আপনার ছেলে যদি এভাবে অন্য বাচ্চাদের মিসগাইড করতে থাকে তবে তাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব। পরের শুনানির দিন রাশেদ খান আমির পাঠান নামের একজন ইতিহাসবিদকে কোর্টে পেশ করে। আমির কোর্টকে শোনায় যে কিভাবে শাহজাহানের মাথায় তাজমহল তৈরির আইডিয়া আসে। একদিন শাহজাহান ও মমতাজ যখন একসাথে সময় কাটাচ্ছিল, মমতাজ তখন শাহজাহানের কাছে দুটি আবদার করে। এক, তার মৃত্যুর পর শাহজাহান যেন তার জন্য একটি সুন্দর সমাধি তৈরি করে, আর দুই, তার মৃত্যুর পর শাহজাহান যেন আর বিয়ে না করে। এর কিছুদিন পর যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যায়। তার মৃত্যুর পর শাহজাহান জগদীখ্যাত আর্কিটেক্ট নিয়ে আসেন তাজমহল নির্মাণের জন্য। সে আর্কিটেক্ট এই তাজমহলের একটি নকশা তৈরি করে, আর সেটি শাহজাহানকে দিলে শাহজাহানের এটি অনেক পছন্দ হয়, আর এভাবেই তাজমহল তৈরি হয়। কিন্তু বিষ্ণু দাস আমিরকে প্রশ্ন করে যে জমিতে তাজমহল দাঁড়িয়ে আছে সেই জমির মালিক ছিল মানসিং নামের একজন। এই জমিতে আগে থেকে একটি সুন্দর ভবন ছিল। শাহজাহান এই জমিটি মানসিং এর ছেলে জয় সিং এর কাছ থেকে কিনেছিল। আমরা এটি জানি যে মানসিং এর ভবনের জায়গায় আজকে তাজমহল তৈরি হয়েছে, কিন্তু আমরা এটি জানি না যে মানসিং এর ভবনকে রেনোভেট করে শাহজাহান তাজমহল তৈরি করেছিল নাকি শাহজাহান ফাউন্ডেশন থেকে তাজমহল তৈরি করেছিল। আমির তখন কোর্টকে জানায় যে শাহজাহান ফাউন্ডেশন থেকে তাজমহল তৈরি করেছিল, যার প্রমাণ তার কাছে আছে। সপ্তদশ শতাব্দীতে জেভি ট্রাভেনিয়ান নামে একজন ফরাসি পর্যটক ইন্ডিয়া ভ্রমণে এসেছিল। সে তার লেখা বই ট্রাভেল অফ ইন্ডিয়াতে এটি উল্লেখ করেছে যে সে তাজমহল তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। বিষ্ণু দাস তখন বলে যে ইতিহাস অনুযায়ী তাজমহল নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে, কিন্তু ট্রাভেনিয়ার প্রথমবার ইন্ডিয়া এসেছিল 1640 সালে। তাহলে সে কিভাবে তাজমহল নির্মাণ প্রথম থেকে দেখতে পারে? আবার ট্রাভেনিয়ার দ্বিতীয়বার ইন্ডিয়া আসে 1665 সালে। অন্যদিকে তাজমহল নির্মাণ কাজ শেষ হয় 1656 সালে, অর্থাৎ ট্রাভেনিয়ার তাজমহল শেষ হবার সময় ইন্ডিয়ায় ছিল না। কিন্তু রাশেদ খান তার কাছে থাকা প্রমাণাদি দিয়ে প্রমাণ করে দেয় যে ট্রাভেনিয়ার 1951 সাল থেকে 1954 সাল পর্যন্ত ইন্ডিয়াতেই ছিল। বিষ্ণু দাস এই সুযোগেরই অপেক্ষায় ছিল। যে বই ট্রাভেনিয়ারের 1951 সাল থেকে 1954 সাল পর্যন্ত ইন্ডিয়াতে থাকার প্রমাণ রয়েছে, সে বইয়ে ট্রাভেনিয়ারের সেই সময় কোথায় কোথায় ভ্রমণ করেছিল তার একটি লিস্ট ছিল, কিন্তু সেই লিস্টে আগ্রা অর্থাৎ তাজমহল যেখানে সেখানকার নাম নেই। অর্থাৎ সেই সময় ট্রাভেনিয়ার ইন্ডিয়াতে থাকলো তাজমহল দেখেনি। বিষ্ণু দাস বলে, তাহলে কি শাহজাহান ভিডিও কলে ট্রাভেনিয়ারকে তাজমহল নির্মাণ করা দেখিয়েছিল? নিশ্চয়ই না। এর মানে ট্রাভেনিয়ার তাজমহল শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছিল তা মিথ্যা ইতিহাস। ধীরে ধীরে বিষ্ণু দাসের দিকে প্রমাণের পাল্লা ভারী হচ্ছিল, আর তার এই মামলা জেতার সম্ভাবনাও বাড়ছিল। অন্যদিকে একইভাবে বাড়ছিল তার পরিবারের উপর অত্যাচারের মাত্রা। আশেপাশের লোকেরা বিষ্ণু দাসের পরিবারের উপর নানাভাবে পেরেশানি করতে থাকে। কোনোদিন তার মেয়েকে উত্ত্যক্ত করা, তো কোনোদিন তার ছেলেকে মেরে আহত করে ফেলা। আশেপাশে কেউ তাদের পক্ষে ছিল না, কিন্তু বিষ্ণু দাসও দমে যাওয়ার পাত্র নয়। সে কোর্টে এই মামলাটি লড়ে যেতে থাকে। পরের শুনানিতে রাশেদ খান একজন আর্কিওলজিস্টকে কোর্টে ডাকে। সেই আর্কিওলজিস্টকে তাজমহলের নির্মাণ শৈলীর ব্যাপারে প্রশ্ন করে। আর্কিওলজিস্ট কোর্টকে বলে যে তাজমহল অক্টাগোনাল ডিজাইনে নির্মিত। এর আগে ইন্ডিয়াতে অক্টাগোনাল ডিজাইনের কোনো স্থাপনা ছিল না, কিন্তু বিষ্ণু দাস কোর্টে প্রমাণ করে দেয় যে ভারতে এমন অনেক প্রাচীন মন্দির আছে যা অক্টাগোনাল ডিজাইনে নির্মিত। সেগুলো আনুমানিক 1100 সালে নির্মিত, অর্থাৎ তাজমহলের কমপক্ষে 400 থেকে 500 বছর আগে। এরপর রাশেদ খান এমন কিছু প্রমাণ কোর্টে উপস্থাপন করে যা তার পক্ষে এই কেসে আরো শক্ত করে তোলে। সে কোর্টে জয় সিংকে লেখা সম্রাট শাহজাহানের কয়েকটি রাজফরমান পড়ে শোনায়। এই প্রথমটা ছিল 1632 সালে। এই ফরমানের সম্রাট লিখেছিল অনেক শ্রমিক মরমর পাথর নিয়ে কাজ করতে আগ্রায় যাবে, সে যেন শ্রমিকদের কাছে বাধা না দেয়। এরপর 1637 সাল ও 1640 সালে সম্রাট জয় সিংকে একই রকম আরো দুটি ফরমান পাঠিয়েছিল, যা থেকে প্রমাণ হয় যে তাজমহলের নির্মাণ কাজ 1632 সালে শুরু হয়েছিল। বিষ্ণু দাস এই ফরমানগুলোর ব্যাপারে আগে থেকে জানতো না, এই জন্য সেগুলো স্টাডি করার জন্য কোর্ট থেকে 1 সপ্তাহের সময় চেয়ে নেয়। ওই দিন রাতে অ্যাডভোকেট শশীকান্ত বিষ্ণু দাসকে একজন লোকের কাছে নিয়ে যায়। এই লোকটির নামই মিস্টার রাও, যিনি 1959 সালে তাজমহলের ভেতরে কাজ করতে গিয়ে অদ্ভুত কিছু জিনিস দেখেছিল। বিষ্ণু দাসের অনুরোধে মিস্টার রাও কোর্টে গিয়ে সে তাজমহলের ভেতরে কি কি দেখেছিল তার সাক্ষ্য দিতে রাজি হয়, কিন্তু
কিন্তু ওসমান খান যখন এই ব্যাপারে জানতে পারে, তারা মিস্টার রাওকে হুমকি ধমকি দিয়ে কোর্টে না যাবার জন্য ভয় দেখায়। তাদের ভয়ে মিস্টার রাও কোর্টে সাক্ষী দিতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু বিষ্ণু দাস এতে বিচলিত হয় না। পরে শুনানির দিন সে একাই কোর্টে দাঁড়ায়। সে কোর্টকে বলে যে সে খুব ভালোভাবে শাহজাহানের ফরমানগুলো স্টাডি করেছে। এই ফরমানগুলো শাহজাহান জয় সিংকে দিয়েছিল তা সত্যি, কিন্তু এগুলো যে তাজমহল নির্মাণের জন্য দেয়া হয়েছিল তার কি প্রমাণ আছে? ফরমানগুলোর কোথাও এটি উল্লেখ নেই যে শাহজাহান তাজমহল নির্মাণের জন্য অনেক শ্রমিক, মরমর পাথর ও অন্যান্য জিনিসপত্র পাঠাচ্ছে। ওই সময় আগ্রায় এমন আরো অনেক সমাধি তৈরি হয়েছে, হতে পারে সেগুলোর জন্য এই ফরমান, কিংবা এটিও হতে পারে যে জয় সিং এর প্রাসাদকে রেনোভেশন করার জন্য এসব শ্রমিক ও জিনিসপত্র পাঠানো হয়েছে। তাছাড়া ইতিহাস বলে যে শাহজাহানের সময়কালে যুদ্ধ বিগ্রহ, দুর্ভিক্ষ, মারামারি লেগেই ছিল। এ সময় এমন উচ্চাবিলাসী সমাধি নির্মাণ করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু রাশেদ খান তার কথার বিরোধিতা করে বলে শাহজাহানের সময় কাল ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। সে একজন সেকুলার ও ন্যায়পরায়ণ শাসক ছিল। এরপর বিষ্ণু দাস কোর্টে বলে 1959 সালে পিটার উইলিয়ামস নামের একজন আর্কিওলজিস্ট গোপনে তাজমহলের দরজার কাঠের কার্বন ডেটিং করে জানতে পারে যে দরজা তাজমহল নির্মাণের কমপক্ষে 300 বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু বিনা অনুমতিতে কার্বন ডেটিং করায় এর কোনো প্রমাণক রেকর্ড নেই। কোর্ট তখন বিষ্ণু দাসের কাছে জানতে চায় যে এই ব্যাপারে কোনো চাক্ষুষ সাক্ষী আছে কিনা। বিষ্ণু দাস সাক্ষী হাজির করার জন্য কোর্টের সময় চেয়ে নেয়। বিষ্ণু দাসের কাছে একজন সাক্ষী ছিল যে পিটার উইলিয়ামের সাথে তাজমহলের দরজার কার্বন ডেটিং এর সময় উপস্থিত ছিল, আর এই সাক্ষী ছিল পিটার উইলিয়ামের স্ত্রী স্যান্ড্রা। সাংবাদিক মহিমার সাহায্যে বিষ্ণু দাস জানতে পারে যে স্যান্ড্রা এখনো বেঁচে আছে, তবে সে ইন্ডিয়াতে আসার মতো অবস্থায় নেই। স্যান্ড্রা বিষ্ণু দাসকে বলে যে আমি তো ইন্ডিয়াতে আসতে পারবো না, তবে আমি এমন একজনের নাম বলতে পারি যে সেদিন আমাদের সাথে তাজমহলে গিয়েছিল আর এখন সে ইন্ডিয়াতে আছে। তার নাম যোগেশ ভাট। যোগেশ ভাট এখন দেরাদুন থাকে। আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। বিষ্ণু দাস আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে দেরাদুনের উদ্দেশ্যে। দেরাদুনে গিয়ে বিষ্ণু দাস যোগেশ ভাটের সাথে দেখা করে। সবকিছু শুনে যোগেশ ভাট কোর্টে সাক্ষী দিতে রাজি হয়, কিন্তু বিষ্ণু দাস যোগেশ ভাটকে নিয়ে ফিরে আসার সময় কিছু লোক তাদের গাড়িতে হামলা করে যোগেশ ভাটকে কিডন্যাপ করে নিয়ে যায়। যোগেশ ভাট বিষ্ণু দাসের কাছে অনেক বড় একটি প্রমাণ ছিল এই কেস জেতার জন্য, কিন্তু সেও হাতছাড়া হয়ে গেল। কিন্তু বিষ্ণু দাস দমে যাওয়ার পাত্র নয়। সে আবারও শুনানির দিন কোর্টে হাজির হয়। সবাইকে অবাক করে দিয়ে বিষ্ণু দাস এবার যোগেশ ভাটকে কোর্টে হাজির করে। তখন আমরা জানতে পারি যে কিডন্যাপিং এর নাটক আসলে বিষ্ণু দাসই সাজিয়েছিল, কারণ তার ভয় ছিল যে ওসমানের লোকেরা যোগেশ ভাটকে কিডন্যাপ করে ভয় দেখাবে যাতে সাক্ষী না দেয়। এজন্য আগেই বিষ্ণু দাস কিডন্যাপিং এর নাটক করে যোগেশ ভাটকে অন্য কোথাও লুকিয়ে রাখে। যোগেশ ভাট কোর্টকে সবকিছু বলে যে 1959 সালে সে তাজমহলের ভেতরে কি কি দেখেছিল। সে বলে যে সেদিন আমার সাথে পিটার উইলিয়াম, তার স্ত্রী স্যান্ড্রা, মিস্টার রাও ও মহেন্দ্র দাস ছিল। তাজমহলের ভেতরে আমরা 22টি কামরা দেখতে পাই যেগুলো ইট দিয়ে বন্ধ করা ছিল। এদের মধ্যে একটি রুমের দেয়ালের কয়েকটি ইট খসে পড়েছিল। সেই ফাঁকা দিয়ে তাকিয়ে আমি এবং মিস্টার রাও রুমের ভেতরে কয়েকটি অষ্টধাতুর মূর্তি দেখতে পেয়েছিলাম। এই কথা আমরা আর্কিওলজিস্ট ও সরকারি লোকদের জানালে তারা আমাদের মুখ বন্ধ রাখতে বলে। ওই সময় পিটার উইলিয়াম তাজমহলের কার্বন ডেটিং করতে চাইলে আমি একটি দরজা থেকে সামান্য কাঠ খুলে পিটার উইলিয়ামকে দেই। কার্বন ডেটিং থেকে জানা যায় এই দরজাগুলো 1300 সালে তৈরি। সরকার যখন এই গোপন কার্বন ডেটিং এর কথা জানতে পারে, তারা তখন তড়িঘড়ি করে সবগুলো দরজা খুলে নিয়ে নতুন দরজা দিয়ে রিপ্লেস করে দেয় সংস্কারের বাহানায়। কোর্ট চাইলে এ ব্যাপারে পিটার উইলিয়ামের স্ত্রী স্যান্ড্রার সাথে ভিডিও কলে তার স্টেটমেন্ট নিতে পারে। এরপর রাশেদ খান তার ক্লোজিং স্টেটমেন্টে বলে তাজমহল ভারতের অমূল্য সম্পদ। এটিকে অনেকে টোকেন অফ লাভ মনে করে ভ্রমণে আসে। এটিকে হিন্দু মন্দির ঘোষণা করলে ট্যুরিজম খাতের ক্ষতি হতে পারে, অনেকের রুটি রুজি বন্ধ হয়ে যেতে পারে, তাছাড়া ধর্মীয় দাঙ্গা ফাসাদও শুরু হতে পারে। তাই এটিকে আগের মতোই সেকুলার স্থান হিসেবে রাখা উচিত। কিন্তু বিষ্ণু দাস তার ক্লোজিং স্টেটমেন্টে বলে শুধু নিজেদের লাভের জন্য ইতিহাস লুকিয়ে রাখা উচিত নয়। 13 শতাব্দীতে ইমতিয়াজ উদ্দিন বখতিয়ার খিলজি ভারত আক্রমণ করে পৃথিবীর প্রথম ও সব থেকে বড় বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়। আমাদের ইতিহাসের 90 লাখ বই আগুনে পুড়িয়ে দেয়। মোগলরা ভারতের অসংখ্য হিন্দু মন্দির ধ্বংস করে। তারপর আসে ইংরেজরা, তারাও আমাদের ইতিহাস ও সংস্কৃতি উলট পালট করে দেয়। কিন্তু ইতিহাসের বই ইংরেজদের অত্যাচারের কথা যেমন ভাবে পড়ানো হয়, মুঘলদের অত্যাচারের কথা সেভাবে পড়ানো হয় না। তাজমহলের সত্যি ইতিহাস সামনে আসলে তা তাজমহলের জন্য ক্ষতি নয়, বরং ভালো। তাজমহল তার সৌন্দর্যের মতোই স্বচ্ছ হবে, শুভ্র হবে। তাজমহল তার উপরে লেগে থাকা
কলঙ্ক থেকে মুক্ত হবে। উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে কোর্ট শিক্ষা বোর্ডকে আদেশ দেয় যে পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস যুক্ত করতে, ইতিহাসে মুসলিম স্থাপনার পাশাপাশি বিভিন্ন হিন্দু মন্দিরের ইতিহাস যুক্ত করতে। বাকি থাকলো তাজমহলের বিষয়। এ বিষয়ে আদালত সরাসরি কোনো রায় না দিয়ে বরং রায় সংরক্ষিত বা রিজার্ভ রাখে। তবে কোর্ট বিষ্ণু দাসের যুক্তিতে কনভিন্স ছিল। সরাসরি রায় দিলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটি মুসলিম শাসনের বিদ্বেষ থেকে তৈরি করা হয়েছে। এতে অনেক কিছু ইতিহাস বিকৃত করা হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো মুভির গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।